আফটারম্যাথের এই গান শুনে হয়তো আমরা কেঁদেছি অনেকেই, আবেগে ভেসেছি বারবার। আর না ভেসেও কি কোনো উপায় ছিল মাঝে আমাদের আবেগের সবটা জুড়ে? তাই তো কাজী নজরুলকে লিখতে দেখি, হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পড়ান। কিন্তু আজকে হয়তো আমরা একটু অস্বস্তিকর অবস্থার মধ্য দিয়েই যাব। নিজেদের আবেগ, অনুভূতি, বিশ্বাস, এমনকি নিজেদের এক্সিস্টেন্সের প্রতিও একটা বড় গাঢ় লাল প্রশ্নবোধক চিহ্ন বসতে যাচ্ছে আজ। যা হোক, এই প্রশ্নবোধক চিহ্নকে ফেস করার মতো যথেষ্ট দম থাকলে তবেই কন্টিনিউ করো, আদারওয়াইজ ইটস টাইম টু স্কিপ দ্য ভিডিও। সাল 1919, ফ্রান্সের প্যারিস শহরের 53 বছর বয়সী এক নারী, ইতিহাস যাকে চেনে ম্যাডাম এম নামে। এক অক্ষরে নাম, উচ্চারণে সহজ। আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এক অক্ষরে লেখার মতো বহু নাম আছে। মানবজাতি যে কেন এদেরকে এক অক্ষরে না লিখে ঢং করে একটু বাড়িয়ে লিখে, এর উত্তর আমার জানা নেই। এই ধরো, আজ সকালে আমাকে বি কামড়ালো, এরপর টি পান করে সিয়ের তীরে বসে রইলাম। যা হোক, ফাওয়ালাপ বাদ দিয়ে কাজের কথা বলি। এই মহিলার নাম কিন্তু সবাই এক অক্ষরেই লিখে। তিনি এক সময় দাবি করে বসলেন কেউ বা কারা তার স্বামীকে হত্যা করেছে অথবা মাটির নিচে বন্দি করে রেখেছে। কিন্তু সবাই দেখতে পেত তার স্বামী বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ম্যাডাম এম এর দাবি ছিল এই মানুষ আসলে সত্যিকারে তার স্বামী নয়, বরং তার স্বামীর মতোই দেখতে হুবহু একজন ইম্পোস্টার। এই ইম্পোস্টারকে যে শুধু দেখতেই এক, ব্যাপারটা কিন্তু তা না। এর গলার স্বর এক, কথা বলার ভঙ্গি এক, চোখের চাহনি এক, হাসির ধরন এক, হাঁটার ঢং এক, এভরিথিং। তাই কি আবার কখনো হয় নাকি একজন মানুষ কি চাইলেও অন্যজনের হাসি, হাঁটার ধরন নকল করতে পারে? আমার বিশ্বাস হয় না। সব মানুষ দুপায়ে হাঁটলেও সবার হাঁটার আলাদা আলাদা রং থাকে, প্রত্যেকের হাসির আলাদা সুবাস থাকে। ম্যাডাম এম আরও জানান, শুধু তার স্বামীকেই নয়, বরং তার সন্তানদেরকেও, এমনকি আশেপাশের পরিচিত প্রায় সবাইকে এরকম আইডেন্টিক্যাল ডাবল দিয়ে রিপ্লেস করে ফেলা হয়েছে। এরা দেখতে আসল মানুষের মতো হলেও এরা কেউই সত্যিকারে আসল মানুষ নয়, প্রত্যেকেই অবিরাম অভিনয় করে চলেছে। ম্যাডাম এম এর দাবি অনুযায়ী প্রায় 80,000 ইম্পোস্টার প্যারিসের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। হ্যামেলিনের বাঁশিওয়ালা গল্পে যেরকম সারা শহর ইঁদুরে ছেয়ে গিয়েছিল, এখানে সেরকম প্যারিস শহর ইম্পোস্টারে ছেয়ে গিয়েছে। কি এই মহিলাকে নিশ্চয়ই পাগল মনে হচ্ছে না? হওয়া উচিত। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা কি জানো? এই মহিলা কিন্তু মোটেও কোনো পাগল টাগল ছিল না। তিনি তার স্বামীর নিখুঁত বর্ণনা করতে পারতেন। এছাড়াও অন্যান্য সব লজিক্যাল সেন্স বা লজিক্যাল থিঙ্কিং তার ঠিকঠাকই ছিল। ম্যাডাম এম এর এই কেসটিকে 1923 সালে সর্বপ্রথম মেডিকেল লিটারেচারে নিয়ে আসেন ফরাসি সাইকিয়াট্রিস্ট জোসেফ ক্যাবগ্রা এবং তার সহকারী জরেবল লাকো। তারা তাদের প্রকাশিত পেপারে একে নাম দিয়েছিলেন লিলিউশন দি সোশি বা দ্য ইলিউশন অফ ডাবলস। মানে ম্যাডাম এম আসলে নিজের স্বামীকে ইম্পোস্টার মনে করতেন। পরবর্তীতে জোসেফ ক্যাবগ্রার নাম অনুসারে এই রোগের নামকরণ হয় ক্যাবগ্রা সিনড্রোম। ক্যাবগ্রা সিনড্রোমের রোগীরা আসলে নিজের খুব পরিচিত জনকে ইম্পোস্টার বা ছদ্মবেশী মনে করে। I don't know who it was. Of course, they can have so changed everyone's look. It wasn't Sheldon, though. I'll tell you that. I don't know who that is. But it wasn't Sheldon. তারা বিশ্বাস করে তাদের পরিচিত জনদের রিপ্লেস করে তার জায়গায় একজন আইডেন্টিক্যাল ডাবল বা হুবহু দেখতে একজন মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে। মানে তুমি যাকে ভালোবাসো সে তোমার সামনে জীবিত, কিন্তু স্বয়ং তুমি তার জগতে মৃত। So where is Sheldon? I don't know. Why is that would be something to. Maybe he's in one of these assisted living. হুমায়ুন আহমেদের মিসির আলীর একটা কথা আছে, প্রকৃতিতে কোনো রহস্য নেই। মানুষ যেটাকে রহস্য বলে সেটা আসলে তার অজ্ঞতা। বিজ্ঞান যখন সেই অজ্ঞতার পর্দা সরিয়ে দেয় তখন রহস্য উবে যায়। ক্যাবগ্রা সিনড্রোমকে প্রথমে একটা সম্পূর্ণ মানসিক রোগ বা সাইকিয়াট্রিক কন্ডিশন মনে করা হলেও 20 শতাব্দীর শেষের দিকে এসে নিউরোলজিস্টরা এর পেছনে স্পষ্ট নিউরো অ্যানাটমিক্যাল ডিসকানেকশন আবিষ্কার করেন। হ্যাঁ, ওই তো আমরা যেটাকে বলি মাথার তার ছিঁড়ে যাওয়া আর কি।
1990 সালে ব্রিটিশ নিউরোলজিস্ট হ্যাডিন এলিস এবং পরবর্তীতে 1997 সালে ইন্ডিয়ান আমেরিকান বিখ্যাত নিউরোসায়েন্টিস্ট VS রামাচন্দ্রন এই সিন্ড্রোমের একটি চমৎকার ডুয়াল রুট থিওরি দেন। আমরা যখন কাউকে দেখি তখন এই সেন্স আসলে দুইটা রাস্তা দিয়ে ব্রেইনের দুইটা আলাদা জায়গায় যায়। একটা যায় টেম্পোরাল লোবের ফিউসিফর্ম ফেস এরিয়াতে। এখানে আসলে একটা প্যাটার্ন রিকগনিশন হয়, মানে দেখতে কেমন সেটা জ্যামিতিক হিসাব নিকাশ করে ব্রেন চিনে নেয় যে এটা আসলে কার চেহারা। আরেকটা রাস্তা যায় আমাদের ব্রেইনের লিম্বিক সিস্টেমের অ্যামিগডালাতে, যেখানে মেইনলি আমাদের আবেগজনিত তথ্য জমা থাকে। মানে একটা চেহারা দেখার পর আমাদের ইমোশনে সেটা কেমন ধরনের স্পার্ক দিবে সেটা এখান থেকে নিয়ন্ত্রিত হয়। সহজে বললে, তোমার মাকে দেখলে তোমার যেমন অনুভূতি হয়, তোমার কোনো বন্ধুকে দেখলে নিশ্চয়ই সেম অনুভূতি হয় না। এই অনুভূতিগত পার্থক্যটাই আসলে এখান থেকে নিয়ন্ত্রিত হয়। ক্যাপগ্রা সিনড্রোমের রোগীদের ওই যে লাইনটা দিয়ে তথ্য গেলে আমরা চিনতে পারি যে এটা কে, সেটা ঠিকই থাকে, কিন্তু যে লাইনটা অ্যামিগডালাতে যায়, মানে আবেগে গুঁতা দেয়, সে লাইনটা ক্ষতিগ্রস্ত হয়, মানে তার ছিঁড়ে গেছে আর কি। এজন্য দেখলে বুঝতে পারে যে একে মা, বাবা, স্বামী বা স্ত্রীর মতোই দেখাচ্ছে, কিন্তু ওই যে চেনা চেনা অনুভূতির ব্যাপারটা আর থাকে না। সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ যেমন বলেছিলেন, দেখে যেন মনে হয় চিনিও হারে। কবিগুরু ক্যাপগ্রা আক্রান্ত হলে হয়তো এখানে লিখতেন, দেখে তো চিনি আছি, তবে বুকের ভেতর ব্যথা ব্যথা সুখ তো পাইতেছি না। হাউএভার, রোগী যেহেতু দেখে চিনতে পারে কিন্তু আবেগীয় কোনো সাড়া পায় না, তাই সে বিশ্বাস করে যে এটা নিশ্চয়ই আসল মানুষ না, একজন ইম্পোস্টার। হ্যাঁ, এখানে আসলে দর্শনের সেই 1000 বছর ধরে করে আসা প্রশ্নটা চলে আসে, আমরা যাকে ভালোবাসি এই ভালোবাসাটা আসলে কি? যাকে ভালোবাসি তার অবয়ব বা অস্তিত্ব, নাকি তাকে দেখলে আমরা যে অনুভূতি পাই সেই অনুভূতিটা? একইভাবে প্রশ্নটা এভাবেও করা যায়, আমি আসলে কে? আমার অস্তিত্ব, নাকি আমার প্রতি আমার আশেপাশের মানুষদের অনুভূতিই আমি? প্রশ্নগুলো তোমাদের প্রতিই থাক, উত্তরগুলো না হয় নিজেরাই ভেবো। ইউরোপীয় লোকগাথাতে এছাড়া মধ্যযুগীয় ইতিহাসে চেঞ্জলিং নামের একটা মিথ ছিল। তারা মনে করত কোনো পরী, ট্রোল বা শয়তান কখনো কখনো মানুষকে চুরি করে নিয়ে যায় আর তার জায়গায় রেখে যায় হুবহু দেখতে একজন নকল মানুষ। 1486 সালে প্রকাশিত কুখ্যাত ম্যানুয়াল ম্যালিয়াস ম্যালিফিকারাম বা দ্য উইচ হ্যামারে স্পষ্ট উল্লেখ আছে, ডাইনিরা মানুষের রূপ পরিবর্তন করতে পারে বা একজনের জায়গায় অন্যজনকে প্রতিস্থাপন করতে পারে। পরবর্তীতে ইউরোপের রেনেসাঁর সময়ে যখন ডেমোনোলজি বা শয়তান তত্ত্ব এবং উইচ হান্টিং চরম ট্রেন্ডিংয়ে ছিল, তখন ক্যাপগ্রা সিনড্রোমের রোগীদেরকে সরাসরি শয়তানের আছর বা ডাইনির শিকার মনে করা হতো। সহজ কথায়, যখন কোনো রোগী হঠাৎ দাবি করত যে তার আশেপাশের মানুষগুলো আসলে তারা নয়, বরং অন্য কোনো অশুভ শক্তি তাদের রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখন তাকে ধরে নেওয়া হতো যে সে শয়তানের কবলে পড়েছে। তাদেরকে শয়তানের হাত থেকে মুক্তি দেবার পদ্ধতি ছিল আবার খুবই ইন্টারেস্টিং ধরনের। ধারণা করা হতো তাদেরকে ফুটন্ত পানিতে ছেড়ে দিলে বা আগুনে ফেলে দিলে তাদের শরীর থেকে এই শয়তান সহজে চলে যাবে। এভাবেই বিশাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাসমারোহে তাদেরকে শয়তানের হাত থেকে মুক্ত করা হতো। পরবর্তীতে 18 শতকের শেষের দিকে ফরাসি সাইকিয়াট্রির জনক ফিলিপ পিনেল আর তার ছাত্র এসকুইরল প্যারিসের মানসিক রোগীদের আশ্রমে এমন কিছু রোগীর কেস নোট করেছিলেন যারা তাদের খুব কাছের মানুষদেরকে দেখে বলতো, তিনি তো মারা গিয়েছেন। যদিও পিনেল এসকুইরল এই রোগীদেরকে শিকলমুক্ত করেছিলেন, তবুও তাদের ডিলিউশন দূর করার জন্য হুট করে বরফ শীতল পানিতে ডুবিয়ে রাখা হতো বা ঘূর্ণায়মান চেয়ারে বসিয়ে তীব্র বেগে ঘোরানো হতো, সেন্ট্রিফিউজ মেশিনের মতো আর কি। মেডিকেল সায়েন্সের অগ্রগতির কল্যাণে আমরা হয়তো এখন আর ইতিহাসের সেই ভয়াবহতম অভিজ্ঞতার সাক্ষী হই না, কিন্তু আজকের আধুনিক বিশ্বেও কি আমরা পুরোপুরি স্বস্তি পেয়েছি? মানসিক স্বাস্থ্যের পূর্ণ নিরাপত্তা কি জুটেছে আমাদের কপালে? জাতিগত নিম্নবিত্ততাই হোক বা জাতিগত জ্ঞানশূন্যতা, আজকের দিনেও কিন্তু আমাদের সমাজ মানসিক স্বাস্থ্যকে স্বাস্থ্যের কোনো ক্যাটাগরিতে ফেলতেই নারাজ। তা হবেই না কেন? যে সমাজে বেঁচে থাকতে পারাটাই চরম সার্থকতা, সেখানে মানসিক স্বাস্থ্যের পরিচর্যা তো মহাপাপের শামিল।